আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ন্যাশনাল ইউনিভার্সিটির আরো একটি ইংরেজি আজকের ক্লাস হচ্ছে মেমোরাইজিং। ইংরেজি মেমোরাইজিং এর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাস জুড়ে আমরা তোমাদের ইংরেজি মেমোরাইজিং এর যে টপিকগুলো আমরা কোশ্চেন বিশ্লেষণ করে পেয়েছিলাম, যেমন ধরো প্রভার্ব, তারপরে ইডিয়মস এন্ড ফ্রেজ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ভোক্যাবস, এরকম বেশ কিছু জিনিস আমরা আজকের এই ক্লাসে এমসিকিউ আকারে দেখব। এবং এমসিকিউ আকারে দেখা শেষ হলে আমরা তোমাদের জন্য আরো কিছু আলাদা করে এরকম ইডিয়মস ফ্রেজ রেখেছি, প্রভাবস রেখেছি। তবে এই ক্লাস শেষে তোমার মূল কাজ, আমরা তো ক্লাস নিয়ে চলে যাব, এরপরে হয়তো আমার পড়া লাগবে না, বাট তোমাকে কিন্তু এই ক্লাস শেষ হওয়ার পরে তোমার মূল কাজ বিগত বছরের নট নতুন জিনিস, তোমাকে নতুন জিনিস পড়তে হবে না। ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমরা বারবার বলে দিচ্ছি, শুধুমাত্র বিগত বছরেরটাই তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি পরিমাণে। চলো আমরা শুরু করি। তাহলে এটা হচ্ছে আমাদের মেমোরাইজিং এর এক নাম্বার পার্টটা, অর্থাৎ ক্লাস নাম্বার 1। এরপরে তোমাদের জন্য আরেকটা মেমোরাইজিং এর ক্লাস থাকবে, বাট ওইখানে থাকবে তোমাদের মূলত লিটারেচার, এবং আরো যদি কিছু অ্যাড করা তোমাদের প্রয়োজন হয় বা দিক নির্দেশনা সাজেশন দেওয়ার প্রয়োজন হয়, আমরা ওই ক্লাসটাতে অ্যাড করব। চলো আমরা শুরু করি। দেখো, দ্য এক্সপ্রেশন রেয়ারলি ক্যান রিপ্লেসড বাই দ্য ইডিয়ম, অর্থাৎ বলছে যে কোন ইডিয়ম দ্বারা এই রেয়ারলি শব্দটাকে রিপ্লেস করা যায়। এখন দেখো, রেয়ারলি শব্দ অর্থাৎ বলছে এমন একটা ইডিয়ম তোমাকে এখানে বসাতে হবে যে ইডিয়মটার অর্থ হচ্ছে রেয়ারলি। এখন দেখো, একমাত্র এখানে আছে ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন অর্থাৎ এইটা অর্থ কি রেয়ারলি, অর্থাৎ যেটা খুবই সচরাচর হয় না এরকম, অর্থাৎ খুবই রেয়ার, দেখা যায় না এরকম, হয় না এরকম। তাহলে এই ইডিয়মসটার অর্থ হচ্ছে রেয়ারলি। তাহলে ওয়ান্স ইন আ ব্লু মুন অর্থ কি? ওয়ান্স ইন আ ব্লু মুন অর্থ হচ্ছে রেয়ারলি। অনেকবার পরীক্ষায় এই জিনিসটা এসেছে, ওয়ান্স ইন আ ব্লু মুন। 2 নাম্বার দেখো, দ্য অ্যান্টোনিম অফ টর্পিড। এখন দেখো তো, এই টর্পিড যে শব্দটা আছে, এই টর্পিড শব্দটার অর্থ কি? এই টর্পিড শব্দটার অর্থ হচ্ছে নিস্তেজ। টর্পিড অর্থ কি? টর্পিড অর্থ হচ্ছে নিস্তেজ। তাহলে এটা কিন্তু আমরা ভোক্যাবসে আসছি, ভোক্যাবস করছি এবার। নিস্তেজ। তাহলে দেখো, স্লাগিশ মানে আমরা কি জানি? স্লাগিশ মানে হচ্ছে মন্থর। স্লাগিশ মানে হচ্ছে মন্থর বা নিস্তেজ, এটাই। যেটা মন্থর ধীর গতি সেটাই নিস্তেজ। এরপরে দেখো লেটেন্ট। লেটেন্ট মানে হচ্ছে সুপ্ত, ডরম্যান্ট মানেও সুপ্ত। তাহলে লেটেন্ট আর ডরম্যান্ট মানে কি? এই দুইটা মানেই হচ্ছে সুপ্ত, অর্থাৎ যে জিনিস প্রকাশ পায়নি, সুপ্ত, গোপন, অর্থাৎ মন্থর গতিতে যেটা চলছে এরকম জিনিস, ডরম্যান্ট এবং লেটেন্ট। তাহলে আমরা এখান থেকে মোটামুটি 4টা নতুন ওয়ার্ড জানলাম। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাক্টিভ। কারণ আমাদের দেখো প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ অ্যান্টোনিম আমাদের চেয়েছে হচ্ছে অ্যান্টোনিম। তাই যেহেতু টর্পিড অর্থ নিস্তেজ, অর্থাৎ নিস্তেজ জিনিসটা কি? নিস্তেজ জিনিসটা কিন্তু আনঅ্যাক্টিভ, অর্থাৎ যে জিনিসটা অ্যাক্টিভ নেই। তাহলে টর্পিডের বিপরীত হচ্ছে অ্যাক্টিভ। অর্থগুলো খেয়াল করো, স্লাগিশও পরীক্ষায় এসেছে, লেটেন্টও পরীক্ষায় এসেছে, ডরম্যান্টও এসেছে এবং টর্পিডও এসেছে, অর্থাৎ 4টা শব্দই কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। এরপরে দেখো 3 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ ফ্রুগাল। ফ্রুগাল অর্থ কি? এই ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী। ফ্রুগাল অর্থ হচ্ছে মিতব্যয়ী। মিতব্যয়ী, মিতব্যয়ীকে বলে হচ্ছে ইংরেজিতে ফ্রুগাল। এখন দেখো ইকোনমিক্যাল, এটার অর্থ কি? ইকোনমিক্যাল অর্থ হচ্ছে কৃপণ। ইকোনমিক্যাল অর্থ হচ্ছে কৃপণ বা যে হচ্ছে কম খরচ করে, মিতব্যয়ী আমরা বলতে পারি। তারপরে দেখো পার্সিমোনিয়াস শব্দ আছে। পার্সিমোনিয়াস অর্থও কিন্তু মিতব্যয়ীর কাছাকাছি চলে যায়। এরপরে দেখো আরেকটা আছে মিজারলি। এই শব্দটার অর্থ হচ্ছে মিতব্যয়ী, এবং এই তিনটার আরেকটা কি অর্থ বললাম? যে এই তিনটার অর্থ হতে পারে কৃপণ বা যে ব্যক্তি অনেক বেশি হিসাব করে খরচ করে সেই ব্যক্তি। তাহলে একমাত্র প্রোডিজিগাল এই শব্দটার অর্থ হচ্ছে কি? অমিতব্যয়ী, অর্থাৎ যে বেশি খরচ করে, এটা হচ্ছে অপব্যয়ী, অর্থাৎ মৃতব্যয়ী না, এ হচ্ছে অপব্যয়ী, যে হচ্ছে অপচয় করে সে হচ্ছে প্রোডিজিগাল। এই শব্দটা হতে হবে। তাহলে এরপরে যাও, আমরা দেখি 4 নম্বরে যাই, দেখি 4 নম্বরে কি আছে। 4 নম্বরে দেখো, এবার আমাদের চাচ্ছে হচ্ছে সিনোনিম। 4 নম্বরে চাচ্ছে আমাদের সিনোনিম। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রুথলেস? রুথলেস অর্থ কি? রুথলেস অর্থ হচ্ছে নিষ্ঠুর। রুথলেস অর্থ হচ্ছে নিষ্ঠুর। রুথলেস অর্থ নিষ্ঠুর। এখন দেখো কাইন্ড মানে কি? আমাদের সিনোনিম, এবার কিন্তু সিনোনিম। তাহলে নিষ্ঠুর আমাদের নিশ্চয়ই লাগবে। কাইন্ড অর্থ দয়ালু, টেন্ডার অর্থ যে জিনিসটা খুবই কোমল, অর্থাৎ যার মন দয়ালুর মতো, সে হচ্ছে টেন্ডার। তারপরে দেখো ফার্টাইল। ফার্টাইল অর্থ উর্বর, এটা একটা ভিন্ন শব্দ। ফার্টাইল মানে হচ্ছে উর্বর। ফার্টাইল অর্থ হচ্ছে, আচ্ছা তার আগে এটা দাঁড়াও,
হ্যাঁ, ফার্টাইল অর্থ হচ্ছে উর্বর। তোমরা সবাই জানো যে আমরা বলি জমিটা উর্বর, ফার্টাইল জমি, উর্বর। আর এই দুইটা কাইন্ড এবং টেন্ডার দুইটাই অর্থ হচ্ছে দয়ালু বলতে পারি আমরা একদিক থেকে, দয়ালু বা কোমল, দয়ালু অথবা কোমল হতে পারে, কোমল, কোমল, আচ্ছা কমল হতে, এটা এরকমই থাক, সমস্যা নেই। তাহলে একমাত্র অ্যানসার আছে আমাদের কোনটা, মের্সিলেস অর্থাৎ নিষ্ঠুর, অর্থাৎ যে ব্যক্তির মার্সি নাই, ক্ষমা করার গুণ নেই, সেই হচ্ছে মার্সিলেস, নিষ্ঠুর। এরপরে যাই, এরপরে দেখো 5 নাম্বার, দ্য ওয়ার্ড বোনাফাইড। এই বোনাফাইড অর্থ কি? বোনাফাইড এটা সাধারণ ইংলিশে তোমরা একটু কম ইউজ করো, এটা কম দেখা যায়। বোনাফাইড অর্থ হচ্ছে রিয়েল, বোনাফাইড শব্দটার অর্থই হচ্ছে রিয়েল, এটার কোনো আলাদা রকমের হচ্ছে অর্থ যে থাকার সেরকম কোনো অর্থ নেই। এই বোনাফাইডটা হচ্ছে এই ইংলিশের রিয়েল শব্দের অর্থে ইউজ করা হয়। তারপরে দেখো আর একটা আছে, সেটা হচ্ছে ফিজিবল। ফিজিবল মানে হচ্ছে সম্ভব, ফিজিবল মানে হচ্ছে পসিবল বা সম্ভব, অর্থাৎ সম্ভব যে জিনিসটা পসিবল বা হ্যাঁ পসিবল, এটা সবচেয়ে ভালো যায়। আর স্পিউরিয়াস আছে, এটার অর্থ হচ্ছে মিথ্যা, স্পিউরিয়াস অর্থ হচ্ছে মিথ্যা। তাহলে মিথ্যা, ফিজিবল। আর বন্ডেজ অর্থ তো তোমরা জানো, যেখানে বন্ড অর্থাৎ সম্পর্ক আছে, বন্ডেজ। তারপরে দেখো 6 নাম্বার, দ্য চুজ দ্য সিনোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে প্রকৃতপক্ষে বলা যায় হচ্ছে সত্য যে জিনিসটা, খুব ইজিলি যদি বুঝতে চাও সত্য। ক্যান্ডিড ছবি তোমরা আজকাল পোস্ট করো ফেসবুকে, অর্থাৎ হুট করেই তুলে ফেলেছো, কোনো রকমের প্ল্যান পরিকল্পনা করে, অর্থাৎ নাটকীয়তা বা কৃত্রিমতার জালে তৈরি নয় এমন জিনিস হচ্ছে ক্যান্ডিড, যেটা একদম সরাসরি সত্য জিনিস দেখিয়ে দেয়। দেখো এখানে কি কি আছে দেখো, পেসিমিস্টিক। পেসিমিস্টিক মানে কি? পেসিমিস্টিক মানে নিরাশাবাদী, নিরাশাবাদী। এর বিপরীত হচ্ছে অপটিমিস্টিক, এর বিপরীত হচ্ছে নিরাশাবাদী, নিরাশাবাদ বা নিরাশাবাদী। এর বিপরীত শব্দ যেটা পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে অপটিমিস্টিক, অর্থাৎ যে ব্যক্তি আশা দেখে। আর পেসিমিস্টিক অর্থ যে ব্যক্তি সবসময় নিরাশা, সবকিছুর মধ্যে নিরাশা দেখে, সে হচ্ছে পেসিমিস্টিক। এরপরে দেখো রিজার্ভ। রিজার্ভ অর্থ তোমরা বোঝো, কোনো কিছু রিজার্ভ করে রাখা, সংগ্রহ করে রাখা। একমাত্র এই ফ্র্যাঙ্ক শব্দটা এখানে যাচ্ছে, কারণ ফ্র্যাঙ্ক অর্থ হচ্ছে সত্য বোঝায়। ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক তোমরা আরেকটা জিনিস তোমরা ইংলিশে ইউজ করো কোনটা, যে ফ্র্যাঙ্কলি স্পিকিং, অর্থাৎ সত্য কথা বলতে বা ট্রুলি স্পিকিং, এটাকে বলা হয় ইংলিশে ফ্র্যাঙ্কলি স্পিকিং, অর্থাৎ সত্য কথা বলতে, মানে এটা সত্য শব্দের সাথে জড়িত। তাহলে অ্যানসার হচ্ছে আমাদের কোনটা বল, ফ্র্যাঙ্ক। এবং আরেকটা শব্দ আছে দেখো সাটেল, এটা কিন্তু সাবটেল না, এটার উচ্চারণ হচ্ছে সাটেল। সাটেল অর্থ হচ্ছে সূক্ষ্ম, সাটেল অর্থ হচ্ছে সূক্ষ্ম, সূক্ষ্ম। আচ্ছা, তারপরে যাচ্ছি দেখো 7 নাম্বার, চুজ দ্য সিনোনিম অফ অবসোলেট। দেখো এখন অবসোলেট শব্দ কি কি আছে। অবসোলেট অর্থ এখানে হচ্ছে সেকেল, সেকেল, সেকেলে মানে বলতে পুরাতন, অর্থাৎ আদিকালের, আউটডেটেড আর কি। এই অ্যানসারটা হবে আমাদের বি, আউটডেটেড। এটা কিন্তু মডার্ন কোনো জিনিস না। ফ্রিকুয়েন্ট কি? ফ্রিকুয়েন্ট অর্থ বারবার হয় এমন, বারবার, জাস্ট বারবার হয় এমন, সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট। ভাইটাল মানে তো একদম মূল। তারপরে মডার্ন তো জানো, আধুনিক। একমাত্র অ্যানসার হচ্ছে আউটডেটেড, অর্থাৎ সেকেলে বা পুরাতন। আউটডেটেড মানে কি? পুরাতন, পুরাতন আমলে, পুরাতন, পুরাতন। আচ্ছা, আর দেখো চুজ দ্য অ্যান্টোনিম অফ সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল অর্থ কি? সুপারফিশিয়াল অর্থ হচ্ছে ভাষা, ভাষা। সুপারফিশিয়াল অর্থ হচ্ছে ভাষা, ভাষা, অর্থাৎ গভীর না। যে বিষয়ে তোমার ধরো আমরা বলি না যে এই বিষয়টা আমার খুব বেশি গভীর জ্ঞান নেই, আমার ভাষা, ভাষা জ্ঞান আছে, ওটাকে কি বলে ইংলিশে? সুপারফিশিয়াল নলেজ। তাহলে দেখো, তাহলে এটার বিপরীত অ্যান্টোনিম আমাদের চাচ্ছে, তাহলে বিপরীতে হবে হচ্ছে ডিপ। সুপারফিশিয়াল অর্থ ভাষা, ভাষা, আর ডিপ অর্থ কি? ডিপ অর্থ হচ্ছে গভীর। ভাষা, ভাষা বিপরীত গভীর। এরপর দেখো পোলাইট মানে কি? পোলাইট মানে ভদ্র, রাফ মানে কর্কশ, আর এটা কি? সোয়ালো অর্থ হচ্ছে গিলে ফেলা, কোনো কিছু কি হচ্ছে গিলে ফেলা, গিলে ফেলা, গিলে ফেলা, সোয়ালো, 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 সোয়ালো। আচ্ছা, এরপর দেখি 9 নাম্বার, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিজিড। এই রিজিড শব্দ বা রিজিড, এটা কিন্তু তোমাদের বোর্ড বইয়ে ছিল। এটার বিপরীত অর্থ তোমাদের জানতে হবে। এই রিজিড অর্থ হচ্ছে কঠোর, এটার অর্থ হচ্ছে কঠোর, কঠোর। তাহলে দেখো এখানে এর অর্থ কি? ফ্লেক্সিবল অর্থ কি? ফ্লেক্সিবল অর্থ হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবল অর্থ হচ্ছে নমনীয়, অর্থাৎ যেটা ফ্লেক্স করা যায়। এরপরে দেখো আরেকটা আছে হচ্ছে স্ট্রং। স্ট্রং মানে কি? স্ট্রং মানে শক্ত বা কঠিন, শক্ত বলা যায়, কঠিন বলা যায়, দুটাই বলা যায়।
হার্শ মানে কর্কশ, হার্শ মানে কর্কশ, কর্কশ। এই স্টিপ মানেও শক্ত, স্টিপ মানেও শক্ত। তাহলে দেখো আমাদের চাইলো হচ্ছে বিপরীত অর্থ। এখন কঠোরের বিপরীত কি? কঠোরের বিপরীত হচ্ছে নমনীয়। তাহলে অ্যান্সার হবে আমাদের ফ্লেক্সিবল। তুমি যদি পরীক্ষার হলে তোমার কোনোদিন এরকম হয় যে তুমি অপশনের এই যে অপশনটা অর্থাৎ প্রশ্নটা, সরি, যে প্রশ্নটা আছে এটার অর্থ জানো না, তারপরে এই চিন্তা করে কিন্তু প্রশ্ন ছাড়া যাবে না। তোমাকে চেষ্টা করতে হবে এই যে অপশনগুলো থাকবে অপশনগুলো পড়ার। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রশ্নের যে ওয়ার্ডটা আছে সেটা কমন পড়েনি, বাট অপশনে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা তার চেনা। তো ওই ক্ষেত্রে খেয়াল করবা যদি সিনোনিম চাই তাহলে দেখবা যে তিনটা অ্যান্টোনিম থাকে, একটা সিনোনিম অন্য একটা ওয়ার্ড থাকে, অর্থাৎ বোঝা যায় যে তিনটা ওয়ার্ড সেম ক্যাটাগরির একটা ডিফারেন্ট ক্যাটাগরি, বুঝবা ওটা অ্যান্সার হবে। তাই যদি কখনো এই মানে কি বলে প্রশ্নের যে ওয়ার্ডটা এটা যদি তোমাদের কমন না পড়ে প্যানিক করবা না, অন্তত 2-3 বার চেষ্টা করবা যে অপশনগুলো বোঝার, এটা চেষ্টা করবা। যদি তোমার ভাগ্য ভালো হয় তাহলে হয়তো এখান থেকেও তোমার তুমি পেরে যেতে পারো। এরপরে দেখো চুজ দা অ্যান্টোনিম অফ অ্যাকিউমুলেট। অর্থাৎ অ্যাকিউমুলেট চাচ্ছে আমাদের। অ্যাকিউমুলেট অর্থ হচ্ছে আমাদের ওই রিজার্ভ করার মতো বিষয়টা কিছুটা, সেটা হচ্ছে অ্যাকিউমুলেট অর্থ কি আমাদের জমা করা। অ্যাকিউমুলেট অর্থ হচ্ছে জমা করা, জমা করা। অ্যাকিউমুলেট অর্থ জমা করা। এখন দেখো এটার আমাদের বিপরীত অর্থ চেয়েছে। দেখো গ্যাদার অর্থ কি? গ্যাদার অর্থ জমা করা, কালেক্ট অর্থ সংগ্রহ করা, প্রিজার্ভ অর্থ কি? প্রিজার্ভ অর্থ রিজার্ভ করে রাখা অর্থাৎ সংগ্রহ করে রাখা। তাহলে একমাত্র কোনটা বিপরীত আছে আমাদের এখানে? একটা মাত্র, সেটা হচ্ছে ডিসপার্স। ডিসপার্স শব্দটা কোন ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি? ছেড়ে যাওয়া, অর্থাৎ চেঞ্জ, ছেড়ে গেল, ডিসপার্স। এটা হচ্ছে ছেড়ে যাওয়া, ছেড়ে যাওয়া অর্থে আমরা ডিসপার্স শব্দটা ইউজ করি। প্রত্যেকটা তোমাদের যে এখানে ওয়ার্ডগুলো দেখানো হলো বেশিরভাগই হচ্ছে পরীক্ষায় এর আগে আসা। ডিসপার্স, প্রিজার্ভ, অ্যাকিউমুলেট, রিজিড, স্টিভ। তারপরে দেখো এখান থেকে সোয়ালো শব্দ পরীক্ষায় এসেছে, সুপারফিশিয়াল অনেকবার এসেছে, অবসোলেট এসেছে, ফ্রিকুয়েন্ট এসেছে, ক্যান্ডিড এসেছে, তারপরে পেসিমিস্টিক তো অনেক অনেক বেশি এসেছে। পেসিমিস্টিক, সাটল, ক্যান্ডিড, বোনাফাইডও এর আগে এসেছে, রুথলেস এসেছে, ফ্রুগাল এসেছে। মানে এই শব্দগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এমনি যে অ্যাড করা হয়েছে বিষয়টা এরকম না, তোমাদের জন্য কিন্তু এই শব্দগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার থেকে দেখবো আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের অংশটা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের অংশটা, দ্য কোর্ট ডিড নট অ্যাকুইটেড হাসিনা দ্য চার্জ অফ ম্যাস কিলিং। তাহলে এই অ্যাকুইটেড শব্দটার সাথে আমাদের কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে এইটা আমাদের জানতে হবে এবং এটার অর্থ কি। তাহলে লাইনটা আবার পড়ি, দ্য কোর্ট ডিড নট অ্যাকুইটেড হাসিনা ড্যাশ দ্য চার্জ অফ ম্যাস কিলিং। তাহলে অ্যাকুইটেডের সাথে কি বসে? অ্যাকুইটেডের সাথে বসে হচ্ছে তোমাদের অফ। অ্যাকুইটেডের সাথে কি বসে? অফ বসে। এই অ্যাকুইটেড অর্থ, অফ অর্থ হচ্ছে অভিযোগ মুক্ত করা। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অভিযোগ মুক্ত করা। এটার অর্থ হচ্ছে অভিযোগ মুক্ত করা। অভিযোগ, অভিযোগ মুক্ত করা, অভিযোগ মুক্ত করা। তাহলে বলছে যে কোর্ট হাসিনাকে কি করেনি? এই গণহত্যা থেকে অভিযোগ মুক্ত করেনি, অর্থাৎ ও অভিযুক্ত এখনো অভিযোগ মুক্ত করেনি। তাহলে অ্যাকুইট অফ বা অ্যাকুইটেড অফ। এরপরে দেখো, আচ্ছা এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে, তবে একটা জিনিস এখান থেকে জেনে রাখো যে বিরিফড যে শব্দটা, বিরিফড শব্দটা যে তোমরা দেখো, এই বিরিফড শব্দটার সাথে কিন্তু উইথ বসে না। এইখানে প্রশ্নে আসলে ঝামেলা আছে। এই প্রশ্নটাতেই অফ ছিল না, এই প্রশ্নটাতেই কিন্তু অফ ছিল না। দাঁড়াও আমি তোমাদের লিখে দিই, এটা যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে বিরিফড, বিরিফড অফ মানে হচ্ছে বঞ্চিত। বিরিফড অফ মানে হচ্ছে বঞ্চিত। বিরিফড অফ মানে বঞ্চিত। বিরিফড অফ মানে হচ্ছে বঞ্চিত, এটা মনে রাখলেই হবে। এই যে এখানে যেটা আছে অর্থাৎ এই অংশটা, এটার দরকার নেই তোমার আপাতত। তোমার আপাতত জাস্ট কি দরকার? যে বিরিফড অফ এর অর্থ জানলে তোমার হয়ে যাবে। বিরিফড অফ অর্থাৎ বিরিফড অফ অর্থ কি? বিরিফড অফ অর্থ হচ্ছে বঞ্চিত। বিরিফড অফ অর্থ হচ্ছে বঞ্চিত। কোন সময় যদি এরকম ইংলিশ ওয়ার্ড পাও দেখবা বঞ্চিত অর্থে এটা ব্যবহার করা হবে। এরপরে দেখো 13 নাম্বার, বাংলাদেশ এন্ড ইন্ডিয়া ইন্টার ড্যাশ অ্যান এগ্রিমেন্ট টু ইনক্রিজ বাইলেটারাল ট্রেড ইন দিস ইয়ার। এখন মূল কথা আমরা সবাই জানি, যেটা অ্যাডমিশনের শুরুতেই তোমার টিচার হয়তো তোমাকে পড়িয়েছিল, যে ইন্টার্ড এর পরে কি বসে না? নো প্রিপজিশন।
কোনো প্রিপজিশন বসে না, বাট দুইটা ক্ষেত্রে কিন্তু এই ইন্টার্ডের পরে হচ্ছে প্রিপজিশন বসে। একটা ছিল তোমাদের বোর্ড বই, যেখানে বলা ছিল যে ইন্টার্ড ইনটু ম্যারেজ, অর্থাৎ বিয়ে শাদীর যদি বিয়ে শাদীও কিসের জন্য বসে, বিয়ে শাদী হচ্ছে অন কাইন্ড অফ এগ্রিমেন্ট, তার কারণে বিয়ে শাদীর ক্ষেত্রে ইন্টারের পরে ইনটু বসে। এবং নর্মাল যখন তুমি কোনো একটা এগ্রিমেন্ট করছো, কোনো একটা চুক্তি করছো, ওই ক্ষেত্রেও ইন্টার্ডের পরে কি বসে, ইনটু বসে। এখানেও সেরকম একটা কথা বলছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া একটা এগ্রিমেন্টের মাঝে গেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আর ক্রস বসার কোনো নো প্রিপজিশন কিন্তু বসবে না, এখানে কিন্তু ইনটু বসবে। তো যে ব্যক্তি জানে না যে এগ্রিমেন্ট যদি হয় তাহলে ইন্টারের পরে ক্রসের পরিবর্তে এবার ইনটু বসবে, তার কিন্তু ভুল যাবে। এরপরে যাই, দেখো এখানে ইন্টার্ডের পরে ক্রস কখন হবে, যদি ইন্টার্ড হি ইন্টার্ড ড্যাশ দ্য রুম, হি ইন্টার্ড ড্যাশ দ্য রুম, তাহলে এইবার কি হবে, দেখো আমরা বললাম হি ইন্টার্ড ড্যাশ দ্য রুম, তাহলে এইবার কিন্তু ক্রস। এইবার অ্যানসারটা কি, এইবার অ্যানসার কিন্তু নো প্রিপজিশন, কারণ এখানে কোনো বিয়েতে প্রবেশ করেনি, মানে বিয়ে বলতে দুইজনের বিবাহ বোঝাবে, জাস্ট বিয়ের অনুষ্ঠানে প্রবেশ বোঝালে হবে না। আবার দেখো কোনো রুমে প্রবেশ বোঝালেও কিন্তু এই ইনটু হবে না, অর্থাৎ নো প্রিপজিশন বসবে ইন্টারের পরে। দেখো 14তে যাচ্ছি, মাই ব্রাদার লাইক টু ফ্যান্টাসাইজ ড্যাশ গেইনিং দ্য ইউএসএ ভিসা নেক্সট ইয়ার, অর্থাৎ আমার ভাই অলিক ফ্যান্টাসাইজ মানে উদ্ভট চিন্তা করা, মানে এখানে কল্পনা অর্থে এসেছে যে কি সম্পর্কে ফ্যান্টাসাইজ করছে, যে সে ইউএস এর একটা ভিসা পেয়েছে। এই ক্ষেত্রে ফ্যান্টাসাইজের সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে সেটা হচ্ছে ফ্যান্টাসাইজ অ্যাবাউট, মানে কোনো কিছু নিয়ে ফ্যান্টাসাইজ করা, উদ্ভট কাহিনী চিন্তা করা, কল্পনা করা। এরপরে দেখো 15 নাম্বার, পিপল শুড নট হ্যাঙ্কার আফটার, এটা তোমরা জেনেছো যে কোনো কিছুর পেছনে ছোটা, হ্যাঙ্কার আফটার এক্সট্রা মানি অ্যান্ড ফেম, অর্থাৎ মানুষ কিসের পেছনে ছোটে, মানে বেশি পরিমাণ মানি এবং হচ্ছে ফেমাসনেস অর্থাৎ জনপ্রিয়তার প্রতি মানুষের ঝোঁক, ওইটার পেছনে ছোটে। হ্যাঙ্কার আফটার তোমরা স্কুল থেকে পড়ে আসছো, এটা সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। 16 নাম্বার দেখো, স্টাডিং রেগুলারলি এন্ড অ্যাটেন্টিভলি ইজ ইনডিসপেন্সেবল, শব্দ খেয়াল করো, ইনডিসপেন্সেবল ড্যাশ পাসিং দ্য অ্যাডমিশন এক্সাম ইন ডিইউ, তাহলে ইনডিসপেন্সেবল বলতেছে যে স্টাডিং রেগুলারলি এন্ড অ্যাটেন্টিভলি ইজ ইনডিসপেন্সেবল ড্যাশ পাসিং দ্য অ্যাডমিশন এক্সাম ইন ডিইউ। ইনডিসপেন্সেবল এর সাথে কি হয় আমরা জানি, ইনডিসপেন্সেবল এর পরে হয় হচ্ছে ফর। এইটার অর্থ কি হয়, এইটার অর্থ হচ্ছে অপরিহার্য, এটার অর্থ হচ্ছে অপরিহার্য, অপরিহার্য। যে তুমি যদি অ্যাডমিশন টেস্টে, এখানে ঢাবির কথা আছে, এখানে তোমাদের ক্ষেত্রে এই নিয়ম, তোমাদের ক্ষেত্রে এই নিয়ম, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি তুমি যদি অ্যাডমিশনে পাস করতে চাও, তোমাকে রেগুলারলি, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হচ্ছে 24-25 তারিখের দিকে, তো তোমাকে কন্টিনিউয়াসলি এবং রেগুলারলি এবং মনোযোগের সাথে তোমাকে পড়তে হবে। এইটা কিন্তু অপরিহার্য তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় পাস করার জন্য, তাহলে ইনরেসপন্সিবল ফর। এরপরে দেখো যাবো আমরা হচ্ছে 17 নম্বরে। 17 নম্বরে কি আছে দেখো, ক্যান এ স্ট্রং গভর্নমেন্ট ডিটার পিপল ড্যাশ ডুইং এক্সেসিভ করাপশন, তাহলে ডিটারের সাথে কি হবে, ডিটার, দেখো ক্যান এ স্ট্রং গভর্নমেন্ট ডিটার পিপল ড্যাশ ডুইং এক্সেসিভ করাপশন, অর্থাৎ মূলত শব্দের অর্থ বোঝাচ্ছে যে একটা কঠোর সরকারকে জনগণকে এই অতিরিক্ত যে করাপশন, এক্সেসিভ মানে অতিরিক্ত, অতিরিক্ত যে করাপশনটা হচ্ছে এটা থেকে বিরত রাখতে পারবে কিনা। এই ক্ষেত্রে ডিটারের পরে কি বসে, ডিটারের পরে বসে হচ্ছে ফ্রম, অর্থাৎ এর অর্থ কি বিরত রাখা, বিরত রাখা, ডিটার ফর্ম মানে হচ্ছে বিরত রাখা, বিরত রাখা। এরপরে আমরা যাব দেখো, এরপরে যাব হচ্ছে আমরা 18 নম্বরে, স্মোকিং ইজ inimical and detrimental dash health and relationship, অর্থাৎ তুমি এটা পড়ে অন্তত এইটুকু বুঝতে পেরেছো, তুমি যেহেতু অ্যাডমিশনের কাছাকাছি চলে এসেছো, এই লাইন পড়লে কিন্তু যে কোনো একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট এইটুকু বোঝা যাবে যে কোনো একটা খারাপ কথা বলছে, যে স্মোকিং জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এই ক্ষেত্রে ডেট্রিমেন্টালের সাথে কি বসে, ডেট্রিমেন্টালের সাথে বসে হচ্ছে টু, তাহলে ডেট্রিমেন্টালের সাথে কি বসবে, টু বসবে। এই ডেট্রিমেন্টাল টু অর্থ হচ্ছে ক্ষতিকর, ডেট্রিমেন্টাল টু অর্থ কি, ডেট্রিমেন্টাল টু অর্থ হচ্ছে ক্ষতিকর, তাহলে স্মোকিং শরীরের জন্য কি, ক্ষতিকর। এরপরে দেখো 19 নাম্বার, ফাইন্ড দা উড অন আউট, এই ওডিডি শব্দ, উড অর্থ কি বিপরীত, উড অর্থ হচ্ছে বিপরীত না বলে বলা যায় এটাকে সহজ ভাষায় আরো, সেটা হচ্ছে এটাকে বলা যায় আলাদা,
অর্থাৎ নিচের কোনটা আলাদা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আলাদা, আলাদা বলতে পারি, যে নিচের কোনটি আলাদা। এটা এখন তোমাকে নিজে খুঁজে বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের তোমার অর্থ জানতে হবে। এখন দেখো, ড্রিম মানে স্বপ্ন, নাইটমেয়ার মানে কি দুঃস্বপ্ন, হিপনোসিস মানে কি, হিপনোসিস মানে হচ্ছে মতিভ্রম, মানে অনেকটা ভ্রমের মধ্যে থাকা, অর্থাৎ দেখো না হিপনোটাইজ করে ফেলে মানুষকে, অর্থাৎ মানুষ আরেকজনের ইশারায় চলে, অর্থাৎ নিজের কোনো সেন্স থাকে না। তাহলে এই তিনটা হচ্ছে সেম ক্যাটাগরির, যেখানে মানুষ হচ্ছে নিজের কন্ট্রোলে নেই, একমাত্র রিয়ালিটি অর্থ বাস্তবতা, এটাই হচ্ছে একমাত্র বিপরীত শব্দ এখানে আছে, যেটা তিনটা থেকে আলাদা, অর্থাৎ এই 4 নাম্বারটা হচ্ছে আলাদা। এরপরে দেখো 20 নাম্বার, she availed herself dash the opportunity। তাহলে availed of, availed এর পরে কোন প্রিপজিশন বসে, availed of, availed এর বসে হচ্ছে of, availed of মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা, availed herself dash the opportunity। তাই availed of অর্থ কি, অর্থাৎ কোনো কিছু অর্জন করা বা সুবিধা গ্রহণ করা, সুবিধা গ্রহণ করা, কোনো কিছু অর্জন বা সুবিধা গ্রহণ করা, availed of। তাহলে দেখো, she availed herself of the opportunity, সে কি করেছে, এই সুযোগটা গ্রহণ করেছে। দেখো 21 নাম্বার, choose the correct option, অর্থাৎ নিচের কোনটা কারেক্ট। he died to his own, না he died of his own, he died from his own, he died for his own। তোমরা ডাই দিয়ে কিন্তু অনেকগুলো কি করো, একটা না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমরা মুখস্থ করো, এরপরে সবকিছু কি হয়ে যায়, আলাদা আলাদা, অর্থাৎ গুলায়া যায় সবকিছু। তোমাদের এটা হয়, শুধু তোমাদের না, যারা স্টুডেন্ট ছিলাম আমরা, আমাদের এটা এই ডাই নিয়ে বারবার হতো। কিন্তু যদি ক্ষতর ক্ষেত্রে হয়, অর্থাৎ তুমি কোনো কিছুর ক্ষত দিয়ে আর কি তুমি মারা গেলা, এরকম যদি হয়, তাহলে তোমরা জানো কি হয়, যে ডায়েড ফ্রম হয়, ক্ষত থেকে মারা গেলে হি ডায়েড ফ্রম হিজ ওন্ড, অর্থাৎ ক্ষতর কারণে কেউ মারা গেল। তাহলে এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা কি হবে, ডায়েড ফ্রম কিন্তু হবে। 22 দেখো, এ বোল্ট ফ্রম দা ব্লু, অর্থাৎ বোল্ট মানে কি, বোল্ট মানে হচ্ছে বিদ্যুতের যে চমকানি, এই যে একটা সাইন দিয়ে আমরা বোঝাই না, কেমন যেন একটা সাইন আছে, একটা সাইন দিয়ে আমরা বোঝাই এটা, এই যে এরকম একটা সাইন, অর্থাৎ বিদ্যুতের চমকানি, বোল্ট। এ বোল্ট ফ্রম দা ব্লু, অর্থাৎ ব্লু মানে এখানে বোঝাচ্ছে স্কাই, অর্থাৎ আকাশ থেকে একটা বিদ্যুতের ঝটকা। এটা কি একটা আকস্মিক জিনিস, হুট করে হয়, এটা কিন্তু তোমাকে বলে করা হয় না, বলে করে কিন্তু হয় না। তাহলে এ বোল্ট ফ্রম দা ব্লু অর্থ কি, অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি, ক্যালামিটি মানে হচ্ছে এখানে বিপদ বোঝাচ্ছে, ক্যালামিটি, কিন্তু এটা কিন্তু ইডিয়ম, মুখস্থ করতে হবে। এ বোল্ট ফ্রম দা ব্লু মানে কি, হঠাৎ করে আগত হওয়া একটা বিপদ। এই অপশনে অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি যে তোমার অপশনে থাকবে, এটা আসলে এরকম কিছু না যে বারবার এইটাই থাকবে, তোমাকে অন্যভাবে ঘুরিয়ে এই কথাটা বলতে পারে যে একটা অপ্রত্যাশিত বিপদ, সেটা তোমাকে যে ভাষায় দিক না কেন, তোমাকে ওইটাই অ্যানসার করতে হবে। তাহলে এই বোল্ট ফ্রম দা ব্লু মানে হচ্ছে একটা অপ্রত্যাশিত বিপদ। তারপরে দেখো 23, লেটস কল ইট আ ডে। তাহলে কল ইট আ ডে, এই কল ইট আ ডে অর্থ কি, অর্থাৎ একটা দিন ডাকা। এর অর্থ হচ্ছে সাধারণত ওই দিন কোনো কাজ থাকে না, ছুটির দিন। তাহলে কি হবে, দেখো প্রথমটা বলছে isn't it day now, let's stop work now, let's কি বলছে presume it to be day, let's compare it with a day। এগুলোর কোনোটাই না, হয় হচ্ছে let's stop work now, অর্থাৎ আর কোনো কাজ নেই, আজকের মতো ছুটি, এরকম call it a day। তারপরে দেখো fight shy of, fight shy of একটা ইডিয়ম দেয়া আছে আমাদের এখানে। fight shy of অর্থ কি, এটা অর্থ কি খুবই, very shy। তারপরে avoid, fight unsteadily না fight consistently। fight shy of অর্থ হচ্ছে অ্যাভয়েড করা, fight shy of অর্থাৎ এভাবে মনে রাখো, অর্থাৎ এটা কিন্তু সত্যি না, বাট মনে রাখার জন্য এভাবে ইউজ করো, অর্থাৎ যে ব্যক্তিটা খুবই লাজুক, অর্থাৎ লজ্জা পায়, সেই ব্যক্তিটা মারামারি করে না, যে ব্যক্তিটা লজ্জা পায় সেই ব্যক্তিটা মারামারি অ্যাভয়েড করে, মারামারি করে না। তাহলে ফাইট শাই অফ অর্থ অ্যাভয়েড, অর্থাৎ লজ্জাশীল, অর্থাৎ যে ব্যক্তি একটু লজ্জা বেশি সে মারামারি করে না, এভাবে মনে রাখো। এরপরে দেখো 25, দ্য ইডিয়ম এ গ্যালাডে। এই গ্যালাডে অর্থ কি, এই গ্যালাডে অর্থ হচ্ছে একটা ফেস্টিভ্যাল, একটা ফেস্টিভ্যাল বোঝায়, অর্থাৎ একটা ফেস্টিভ মুডে তুমি আছো। দেখো এটার অ্যানসার তাহলে কোনটা হচ্ছে, ডি, এ ডে অফ ফেস্টিভিটি, অর্থাৎ কোন একটা অনুষ্ঠানের দিন, আনন্দের দিন, সেটা হচ্ছে গ্যালাডে। এরপর দেখো 26 নাম্বার, দ্য ফ্রেজ এ স্কোয়ার মিল, অর্থাৎ চার কোণা। মিল কিন্তু কোনোদিন চার কোণা হয় না, তুমি যদি চার কোণা প্লেটে খাও তাইলে হয়তো সেটা চার কোণা দেখা যাবে, কিন্তু মিল কিন্তু কখনো চার কোণা হয় না। তাই এটা কি, এই স্কোয়ার মিল বলতে বোঝাই হচ্ছে এ স্যাটিসফাইং মিল। স্কোয়ার মিল মানে হচ্ছে একটা স্যাটিসফাইং মিল, অর্থাৎ যে খাবারটা তোমার
ভালো লেগেছে সেটা হচ্ছে স্কোয়ার মিল। এরপরে দেখো 27 নাম্বার, দ্য ফেমিনিন ফর্ম অফ প্রসিকিউটর। প্রসিকিউটর শব্দটা এটা হচ্ছে পুরুষবাচক, এটা নারীবাচক কোনটা, অর্থাৎ জেন্ডার থেকে প্রসিকিউটর শব্দটার নারীবাচক হচ্ছে প্রসিকিউট্রিক্স। টর থাকলে ট্রিক্স এরকমটা হয়, প্রসিকিউটর প্রসিকিউট্রিক্স। এরপরে দেখো 28 নাম্বার, দ্য ফেমিনিন ফর্ম অফ ফক্স। ফক্সের মেয়ে ভার্সন কোনটা? ফক্স তো সাধারণ ফক্স বোঝালো, ফক্সের মেয়ে ভার্সন হচ্ছে ভিক্সেন। ভিক্সেন মানে হচ্ছে মেয়ে ক্যাটশিয়াল। তারপরে দেখো এরপরে আসে হচ্ছে অয়েল গুজ চেজ মিট, অর্থাৎ এটাও একটা ইডিয়ম। অয়েল গুজ চেজ অর্থাৎ তুমি একটা বন্য রাজহাঁস ধরবা, এরকম একটা অবস্থা। বন্য রাজহাঁস ধরা, যেটা বনে কিন্তু রাজহাঁস থাকে না, এটা কিন্তু মূল কথা মনে রাখতে হবে। বনে কিন্তু রাজহাঁস থাকে না, তাহলে বনের মধ্যেই তুমি রাজহাঁস খুঁজতেছো, এর অর্থ তাই লিখি। এর অর্থ হলো ইউজলেস পারসুইট। ইউজলেস পারসুইট, পারসুইট অর্থ কি? খোঁজা। পারসুইট অর্থ হচ্ছে খোঁজা বা চেজ করা। চেজ মানে কি? চেজ মানে হচ্ছে খোঁজা বা ধরা। ধরা খোঁজা দুটাই বোঝায় এটা দিয়ে, কিন্তু তাহলে এখানে আসছে ইউজলেস পারসুইট, অর্থাৎ যে জিনিসটা তুমি খুঁজতেছো এটা একটা ইউজলেস জিনিস, হয়ই না, এটার কোনো অস্তিত্ব নেই। তাহলে ওয়াইল্ড গুজ চেজ মানে হচ্ছে ইউজলেস পারসুইট। এরপরে দেখো 30, এ পলিটিক্যাল লিডার শুড হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ। তাহলে গিফট অফ দ্য গ্যাপ অর্থ কি? গিফট অফ দ্য গ্যাপ এটা আমরা সামনে আরেকবার পড়বো, এখনো পড়তেছি। এই গিফট অফ দ্য গ্যাপ অর্থ হচ্ছে কথা বলার ক্ষমতা বা বাগ্মিতা। এটা হচ্ছে বাগ্মিতা। বাগ্মিতা, বাগ্মিতা কি? অর্থাৎ যার বাক্য, অর্থাৎ যার কথা বলার খুবই ভালো দক্ষতা আছে, অনেক বেশি কথা বলতে পারে, সেটা হচ্ছে বাগ্মিতা। তাহলে বলছে একজন পলিটিক্যাল লিডারের কি থাকা উচিত? দ্য গিফট অফ দ্য গ্যাপ মানে বাগ্মিতা থাকা উচিত। এটার সোজাই ইংরেজি হচ্ছে ইলোকুয়েন্স। ইলোকুয়েন্স, ইলোকুয়েন্স অর্থাৎ বাগ্মিতা। এরপরে দেখো 31, an atheist is a person who। তাহলে এথিস্ট কি? থিস্ট মানে হচ্ছে বিশ্বাসী। থিস্ট মানে হচ্ছে বিশ্বাসী। থিস্ট মানে হচ্ছে বিশ্বাসী, অর্থাৎ যে ব্যক্তি সৃষ্টিকর্তা আছে এটা বিশ্বাস করে। আর যদি এ যুক্ত করো তাহলে অর্থ কি হয়ে যাবে? এ যুক্ত করলে অর্থ হবে হচ্ছে নাস্তিক। নাস্তিক অর্থাৎ আল্লাহর অস্তিত্বে যে বিশ্বাস করে না সে নাস্তিক, আল্লাহর অস্তিত্বে যে বিশ্বাস করে সে হচ্ছে আস্তিক। তাহলে থিস্ট অর্থ বিশ্বাসী, এথিস্ট অর্থ নাস্তিক বা অবিশ্বাসী। এখন দেখো এইটার আমাদের কি চাচ্ছে? অনার সাবস্টিটিউশন এটা আমাদের। তাহলে একজন ব্যক্তি যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, সে হচ্ছে কি? এথিস্ট। অর্থাৎ সৃষ্টিকর্তা, সে যে কোনো ধর্মের সৃষ্টিকর্তা হতে পারে, তাকে বিশ্বাস করে না, তাহলে হতে পারে কি? সে হচ্ছে নাস্তিক। 32 দেখো, এ পার্টনার ইন ক্রাইম ইজ কল্ড। তাহলে তোমার সাথে, অর্থাৎ তুমি একটা ক্রাইম করলা, কাউকে একটা খুন করে ফেললা, তোমার সাথে আরেকজন পার্টনার হিসেবে ছিল, তাকে তুমি কি ডাকবা? অর্থাৎ ও জাস্ট তোমাকে সাহায্য করেছে ক্রাইম করতে, বাট ও সরাসরি ক্রাইমটা করেনি। তারপরে ও কি? ও হচ্ছে একটা, দেখো এখানে কি বলছে? অ্যান অ্যাকমপ্লাইস অ্যান্ড প্যাট্রিসাইড, এথিস না প্যারিসাইড। এটা হচ্ছে একজন অ্যাকমপ্লাইস, সরি, এটা হচ্ছে অ্যান অ্যাকমপ্লাইস অর্থাৎ যে হচ্ছে পাপের সঙ্গী বা অপরাধের সঙ্গী। এরপরে দেখো এখানে আছে প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড মানে কি? প্যাট্রিসাইড মানে হচ্ছে পিতৃ হত্যা। প্যাট্রিসাইড অর্থ হচ্ছে পিতৃ হত্যা। পিতৃ হত্যা। এরপরে দেখো এখানে কি আছে? আচ্ছা এথিস্ট পড়লাম। আচ্ছা এরপরে যাই 33, এ পারসন হু ইজ স্কিলড ইন ফরেন ল্যাঙ্গুয়েজেস। তাহলে একজন ব্যক্তি যে বিদেশি ল্যাঙ্গুয়েজে অনেক বেশি পারদর্শী, স্কিলড, তাকে আমরা কি বলি ইংলিশে? সে হচ্ছে একজন লিঙ্গুইস্ট। সে একজন কি? সে একজন হচ্ছে লিঙ্গুইস্ট, অর্থাৎ অনেক ভাষায় সে, বিদেশি ভাষায় পারদর্শী, নট অনেক ভাষায়, লিঙ্গুইস্টিক। এরপর দেখো 34 নাম্বার, এ মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট মানে কি? মিসোজিনিস্ট মানে হচ্ছে নারী বিদ্বেষী। নারী বিদ্বেষী অর্থাৎ যে ব্যক্তি নারীদের দেখতে পারে না, নারীদের দেখতে পারে না এমন একটা অবস্থা, নারী বিদ্বেষী। তাহলে মিসোজিনিস্ট কাদের হেড করে? নারীদের কিন্তু হেড করে এই মিসোজিনিস্ট যারা, তারা। এরপরে দেখো আছে এ ফিলান্থ্রোপিস্ট। এই ফিলা শব্দ, ফিলা, এই ফিলা শব্দ যখনই দেখবা তখনই বুঝবা এটা অর্থ লাভ, অর্থাৎ ফিলা হচ্ছে লাভ বোঝায়। ফিলা অর্থ কি? ফিলা অর্থ লাভ। তাহলে ফিলান্থ্রোপিস্ট, এই ফিলান্থ্রোপিস্ট অর্থ কি? এমন একজন ব্যক্তি যে কোনো না কোনো কিছু একটা ভালোবাসে। তাইলে ফিলান্থ্রোপিস্ট অর্থ কি? ফিলান্থ্রোপিস্ট অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি রিচ এবং গরিবদের ভালোবাসে, গরিবদের হেল্প করে, সে হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। তোমরা আরো বিভিন্ন জায়গায় পাবা, যেমন ফিলাটেলিস্ট, বিবলিওফাইল। বিবলিওফাইল মানে কি? বিবলিও মানে বই,
ফাইল বা ফিলা অর্থ হচ্ছে ভালোবাসা, তাহলে বিবলিওফাইল অর্থ যে ব্যক্তি বই ভালোবাসে। তারপরে ফিলাটেলিস্ট, ফিলাটেলিস্ট অর্থ, টেলিস্ট অর্থ হচ্ছে ওই জায়গায় ডাক টিকিট বোঝায়, আর ফিলা অর্থ লাভ, তাহলে ফিলাটেলিস্ট অর্থ কি, যে ব্যক্তি ডাক টিকিট ভালোবাসে বা ডাক টিকিট সংগ্রহ করতে ভালোবাসে। তাহলে এই জিনিসটা মনে রাখবে, ফিলা কিন্তু একদম একটা সেন্টেন্স ওয়ার্ডের একটা কোড, যেটা অর্থ হচ্ছে লাভ, ফিলা। এই জিনিসটা যদি মনে রাখতে পারে তাহলে অনেক জায়গায় হেল্প পাবা। এরপর দেখো 36, এ পারসন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট, অর্থাৎ একজন ব্যক্তি এমন একটা অভিনয় করছে যেটা সে না। অর্থাৎ ধরো এরকম, তুমি খুবই বলা যায় যে তুমি কি বলবো তোমাকে, বলো তুমি হচ্ছে গুলশানের কোনো একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করো না, বাট তুমি জামা কাপড় পোশাক আশাক এবং রেস্টুরেন্টে গিয়ে এমন একটা ভাইব নিলা যে তুমি গুলশানের একটা বড় বড় লোকের একটা ছেলে বা একটা মেয়ে, এরকম একটা ভাইব নেওয়ার চেষ্টা করলা, আসলে তুমি যেটা না। বা তুমি খুব ভালো একটা কি বলা যায় যে তুমি খুব ভালো স্টুডেন্ট না, তারপরে তুমি একটা একটা খুবই অ্যাটিটিউড নিয়ে চললা, যেটা কি একটা ভালো স্টুডেন্টের মধ্যে দেখা যায়। তাইলে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ইম্পোস্টার। অর্থাৎ যে ব্যক্তি এই কাজটা করে তাকে বলা হয় হচ্ছে ইম্পোস্টার। অর্থাৎ তুমি যে জিনিসটা নয়, অর্থাৎ শুধু এই দুইটা না, অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, তুমি যে জিনিস নও সেই জিনিস হওয়ার যদি তুমি মিথ্যা ভান করো তাহলেই তোমাকে বলা হবে হচ্ছে ইম্পোস্টার। এরপরে দেখো, অন হুজ অ্যাটিটিউড ইজ ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। মেরি মানে হচ্ছে খুশি থাকা বা আমোদে থাকা, আমরা খুশি লিখলাম। অর্থাৎ এমন একজন ব্যক্তি যার অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি কেমন, খাবে, পান করবে এবং খুশি থাকবে, এরকম দৃষ্টিভঙ্গির মানুষকে আমরা বলি হচ্ছে ইপিকিউরিয়ান বা ভোগবাদী। ইপিকিউরিয়ান বা হচ্ছে একে বাংলায় বলে হচ্ছে ভোগবাদী। ভোগবাদী অর্থাৎ ভোগী যার জীবনের লক্ষ্য। এরপরে দেখো, এই জিনিসের সাথে অনেকের একটা জিনিসের কনফিউশন হয়, সেটা হচ্ছে তোমাদের এই ম্যাটেরিয়ালিস্টিক। ম্যাটেরিয়ালিস্টিক অর্থ কি? ম্যাটেরিয়ালিস্টিক অর্থ যে ব্যক্তি ম্যাটেরিয়াল নিয়ে অনেক বেশি করে, অর্থাৎ এটার অর্থ কিন্তু ভোগবাদী। এটার অর্থ কি ভোগবাদী, বাট এইটা কিন্তু একটু ডিফারেন্ট। অর্থাৎ বাংলায় দুটোর মিনিং প্রায় সেম হলেও এটা কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ এই ব্যক্তি কি ওয়ান কাইন্ড অফ গ্রিডি। গ্রিডি তো চেনো, লোভী। এই ভোগবাদী ব্যক্তির সাথে কিন্তু লোভী শব্দটা এখন পর্যন্ত দেখিনি যে যোগ করেছে। এর অর্থ এই ভোগবাদী ব্যক্তিটা হচ্ছে জাস্ট ওকে খাইতে দিলে, ঘুমাইতে দিলে, খুশি রাখলে ওরে রাখার কিছু না। বাট ম্যাটেরিয়ালিস্টিক পারসন কি, ওনার যে জীবনের সফলতা, ম্যাটেরিয়ালিস্টিক যে জীবনের সফলতা কি দিয়ে নির্ধারণ করে, ওর কাছে কয়টা ঘড়ি আছে, কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে, কতগুলো টাকা আছে, ও হচ্ছে সবকিছু ম্যাটেরিয়াল দিয়ে জাজ করে। তাহলে এটা বুঝতে পেরেছো, ও কিন্তু লোভি, অন কাইন্ড অফ গ্রিডি, লোভি। ভোগবাদী হলেও ওর ভোগের সাথে কি আছে, লোভি আছে। অর্থাৎ ও তো খায়, পান করে, খুশি থাকে, বাট ওর লেভেলটা আরো বেশি। অর্থাৎ ও হচ্ছে খারাপ দিকে আর কি, এর চেয়েও বেশি খারাপ। এরপরে দেখো আছে স্টোইক। স্টোইক অর্থ কি, যে ব্যক্তি কখনো খুশি, তারপরে হচ্ছে দুঃখ, খুশি, তারপরে হচ্ছে দুঃখ, আনন্দ কখনো প্রকাশ করে না, কখনো প্রকাশ করে না, প্রকাশ করে না। স্টোইক হচ্ছে এমন ব্যক্তি প্রকাশ করে না যে এইসব বিষয়, অন্য কোনো বিষয়। তোমাকে আরো ভালো করে বোঝাই, কিভাবে বুঝবা, তোমাদের ক্লাসে স্কুল কলেজ পার করে এসেছো, স্কুল বা কলেজে দেখেছো যে কিছু কিছু স্টুডেন্ট থাকে, মানে জাস্ট লাইক দিস, মানে ক্লাসে টিচার কোনো একটা হাসির কথা বললো তারপরেও এরকম করে থাকে, কান্নার কথা বললেও, অর্থাৎ ওর কোনো রিয়াকশন নেই, ওর কোন রকমের রিয়াকশন নেই। মানে ওর মুখে যদি তুমি আল্লাহর নাম করে একটা বোমাও মারো, ও হাসবেও না, কান্নাও করবে না, কিছুই না, এরকম একটা অবস্থা। ওই ধরনের লোকজনকে বলে হচ্ছে স্টোইক। অর্থাৎ যে কোনো রকমের আবেগ প্রকাশ করে না, সে হচ্ছে স্টোইক। আচ্ছা, স্টোইক গেল। স্টোইক দেখো, এরপরে হচ্ছে সিনিক। আর একটা আছে কি, সিনিক। সিনিক না সাইনিক বলে এটাকে, আল্লাহ জানে। আচ্ছা দেখি, সিনিক এইটা শব্দটা আছে, এই শব্দটার অর্থ কি? সিনিক অর্থ সবকিছুর মধ্যে কি দেখে, সবকিছুর মধ্যে খারাপ দেখে, নেগেটিভ দেখে। সবকিছুর মাঝে কি দেখে এই ব্যক্তি? সবকিছুর মাঝে নেগেটিভ দেখে, নেগেটিভ দেখে। অর্থাৎ তুমি তার কাছে কোনো একটা জিনিস ভালোর জন্য নিয়ে গেলে সে প্রথমে দেখবে ওই জিনিসের মধ্যে কতটুকু খারাপ আছে। অর্থাৎ একটা গ্লাসের মধ্যে হাফ গ্লাস পানি ভরে তুমি ওই ব্যক্তিকে দেখলা, ও দেখবে না যে হাফ গ্লাস পানি ভরা আছে, অর্থাৎ গ্লাসের অর্ধেক পর্যন্ত পানি আছে, ও প্রথমে দেখবে অর্ধেক খালি। অর্থাৎ ও সবসময় বাজে সাইডটাই সবসময় দেখে। এই ধরনের লোকজনকে বলা হয়েছে সিনিক। এরপরে দেখো ওমনিসিয়েন্ট। ওমনিসিয়েন্ট এমন একজন ব্যক্তি যে সবকিছু জানে। সবকিছু তো মানুষের পক্ষে জানা না, বাট অনেক জানে আর কি, এরকম একটা অবস্থা, বা সবকিছুই জানে, সেটা হচ্ছে ওমনিসিয়েন্ট। এটা হচ্ছে ওমনিসিয়েন্ট।
তারপরে দেখো অন হু ইটস অল টাইপ অফ ফুড, এটা হচ্ছে omnivorous, omnivorous, omnivorous যে সবকিছু খায়। 39 দেখো when a writer writes the story of his own life it is called, এটা কিন্তু তোমাদের যে আমরা বলছিলাম লিটারেচার অংশ থেকে প্রশ্ন আসে, এটা লিটারেচার অংশের প্রশ্ন। সমস্যা হলো তোমাদের নিয়ে এই ন্যাশনাল ইউনিভার্সিটি যে কোর্সেই তোমরা পড়াশোনা করো না কেন বা নিজেও পড়াশোনা করো, তুমি নিজে যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করবা, যেটা আমরাও প্রশ্ন করা বা তোমাদের এই স্লাইড গুলো করা সব ক্ষেত্রে যেটা আমরা সবচেয়ে বেশি ফিল করেছি, সেটা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমরা আসলে কোন জিনিসটা দেব, এইটাই আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। কারণ একটা মাত্র বছরের প্রশ্ন, অর্থাৎ এই বছর কিন্তু অ্যাডমিশন তোমরা পরীক্ষা দিয়েছো, এত বেশি পরিমাণ প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন হয়েছে, আসলে কোনো কিছুই গ্যারান্টি দেওয়া যায় না। অর্থাৎ অনেকে দেখবা 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছে, আসলে ওটা হয়তো দিচ্ছে যে এই টপিক থেকে প্রশ্ন আসবে, বাট উনি কিন্তু জানেন না যে এই টপিক থেকে আসলেও 100% কমন পড়বে কিনা, কারণ প্যাটার্নই পরীক্ষার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে টপিক তো অনেক দূরের বিষয়, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে এটা। কারণ আমরা শুধুমাত্র একদম ভালো মতো জাজ করার মতো একটা মাত্রই বছরের প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে আমাদের সময়কার 24-25 সেশনের একটা প্রশ্ন। এছাড়া অনেক আগে প্রশ্ন হয়েছে যেগুলোর প্যাটার্ন পুরাই একদম আলাদা, সেই 2000 সালের শুরুর দিককার প্রশ্ন। তোমাদের একটু কষ্ট করতে হবে এই জন্য, তারপরেও তোমাদের তো আগে থেকে পড়া আছে, এখন জাস্ট রিভিশন, জাস্ট বিগত বছরের প্রশ্ন, নতুন কোনো কিছু পড়তে গেলে শেষ করতে পারবা না, শুধু বিগত বছরের প্রশ্ন। When a writer writes a story of his own life, অর্থাৎ তুমি একজন লেখক এবং তুমি নিজের জীবনের কাহিনী লিখলা, এটাকে আমরা বলি অটোবায়োগ্রাফি। এটাকে আমরা কি বলি? অটোবায়োগ্রাফি। অটো মানে হচ্ছে নিজ, তোমরা দেখো না, অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র, অর্থাৎ নিজে শাসন কায়েম করা, সেটা হচ্ছে অটো। অটো থাকলে বুঝবা যে নিজে, এই অটো থাকলে বুঝবা নিজে, এটা কিন্তু রাস্তার অটো না, এটা কিন্তু অটো মানে কিন্তু নিজ, অর্থাৎ তুমি নিজেও কিন্তু রাস্তার অটোটা নিজেকে কল্পনা করতে পারো, সমস্যা নেই। এখন দেখো এই অটোটা আছে, অটো থাকলে বুঝবা এটা নিজেকে কিছুটা ইঙ্গিত করছে। অটোবায়োগ্রাফি অর্থাৎ নিজেই নিজের জীবন নিয়ে লেখা। অটোক্রেসি অর্থাৎ নিজে শাসন কায়েম করা, নিজে কারো মতামত ছাড়া শাসন কায়েম করা, গণতন্ত্র না থাকা, ওটাকে বলে অটোক্রেসি। এরপরে দেখো আরেকটা আছে কি, বায়োগ্রাফি। তাহলে অটোবায়োগ্রাফি আর বায়োগ্রাফির মধ্যে পার্থক্য কি? অটোবায়োগ্রাফি হচ্ছে তুমি লেখক, তুমি তোমার জীবন নিয়েই লিখলা, আর আরেকটা হচ্ছে বায়োগ্রাফি অর্থাৎ তুমি লেখক, তুমি তোমার বাবার, মায়ের বা তোমার কোনো একজন আত্মীয় স্বজনের জীবন নিয়ে লিখলা, কোনো রাইটারের জীবন নিয়ে লিখলা, বাংলাদেশের কোনো একজন বিখ্যাত ব্যক্তিকে তুমি অবজার্ভ করেছো তার নিয়ে তুমি লিখলা, এটা হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত, আর বায়োগ্রাফি অর্থ নিজের জীবন বৃত্তান্ত। এরপরে দেখো 40, দ্য মার্ডার অফ দ্য কিং ইজ কল্ড। তাহলে একজন রাজাকে হত্যা করা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে রেজিসাইড। রেজিসাইড অর্থাৎ রাজা হত্যা। এরপরে দেখো হোমিসাইড অর্থ কি? হোমিসাইড অর্থ হচ্ছে গণহত্যা। হোমিসাইড অর্থ হচ্ছে গণহত্যা। এরপরে দেখো আছে ম্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড অর্থ হচ্ছে মাতৃহত্যা। প্যাট্রিসাইড অর্থ পিতৃহত্যা। এই দেখো প্যাট্রিসাইড অর্থ কি? প্যাট্রিসাইড আমরা আগে লিখে দিয়েছি যে পিতৃহত্যা, আগের স্লাইডেও ছিল। এরপর দেখো 31, স্পিচ, এই যে এবার থেকে আসছে প্রবাদ। স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ ড্যাশ। এটাকে আমরা কি জানি? স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ডেন। সাইলেন্স ইজ গোল্ডেন, এটা কিন্তু প্রবাদ। অর্থাৎ প্রবাদ যদি তোমার পড়া না থাকে, প্রবাবের পরিমাণ কিন্তু খুবই কম। তুমি যদি তোমার বই যে গ্রামার থেকে পড়েছো ওই জায়গায় দেখবে প্রবাবের পরিমাণ অন্যান্য ইডিয়ম, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোক্যাব, স্পেলিং, এভরিথিং সব জায়গা থেকে অনেক কম। তাই কারণে চেষ্টা করবে প্রভাবগুলো, গুরুত্বপূর্ণ প্রভাবগুলো একবার হলেও তোমার বই থেকে এক নজর হলেও দেখে যাওয়ার চেষ্টা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বেটার লেট দেন, এটার পরে কি হয়? বেটার লেট দেন নেভার, অর্থাৎ না করার চেয়ে দেরিতে করা ভালো। বেটার লেট দেন নেভার। এরপরে দেখো ওয়ান শ্যালো ডাজন্ট মেক এ সামার, অর্থাৎ ওয়ান শ্যালো ডাজন্ট মেক এ সামার, এক মাগে কি যায় না, শীত যায় না, এরকম কিছু একটা। এরপরে দেখো দ্য ইডিয়ম এ স্টিচ ইন টাইম সেভস 9, অর্থাৎ সময়ের 1 ফোর অসময়ে 10 ফোর, এরকম একটা অবস্থা। এটা অর্থ কি? এটা কি বোঝাচ্ছে? রেফার দ্য ইম্পর্টেন্স অফ টাইমলি অ্যাকশন নট সেভিং টাইম। এটা বোঝাচ্ছে টাইমলি অ্যাকশন, অর্থাৎ যে সময়ে তোমার যে কাজটা করা উচিত, প্রোক্রাস্টিনেশন না করে ওই কাজটা তখনই করা উচিত, এটাকে বলা হয় হচ্ছে টাইমলি অ্যাকশন। টাইমলি অ্যাকশন। এরপরে দেখো হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, অর্থাৎ তোমার ভাগ্যের লিখন তুমি খণ্ডাতে পারবা না, অর্থাৎ যা লেখা হয়ে গেছে তাই হবে। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ভাগ্যের লিখন খণ্ডানো যায় না। এরপরে দেখো 46, কাস্টমার শপকিপার
অ্যানালজি তোমাদের হয়তো আসবে না, বাট তোমাদের একটু পরিচিতি হওয়া দরকার। আগেও পড়েছো, আর একবার একটা রেখেছি জাস্ট স্লাইডে। দেখো কাস্টমারের সাথে শপকিপারের কি সম্পর্ক, যে কাস্টমার হচ্ছে বিক্রেতা, শপকিপার কি, সরি, শপকিপার হচ্ছে বিক্রেতা আর কাস্টমার হচ্ছে ক্রেতা। তাইলে এখানে দেখো কোন অ্যানালজিটা সঠিক, মেম্বার ক্লাব। তাহলে ক্লাব কি, মেম্বার কি এখানে কেনে আর ক্লাব কি বিক্রি করে, এরকম কিছু অবশ্যই না। এখানে ট্রেনিং এর সাথে কিছুটা সম্পর্ক। এরপরে দেখো প্যারটন, কনসার্ট, কাম, ফুলি, এগুলো তো কোনোটাই হচ্ছে না। একমাত্র অ্যান্সার আছে আমাদের এখানে, দেখো ক্লায়েন্ট আর হচ্ছে লয়ার। ক্লায়েন্ট আর লয়ার, অর্থাৎ তুমি যদি লয়ারের কাছে যাও, উকিলের কাছে যাও, উনি কি করবে, ক্লায়েন্টের কাছে সেবা বিক্রি করে। তাহলে উকিল ক্লায়েন্টের কাছ থেকে, সরি, লয়ারের কাছ থেকে ক্লায়েন্ট কি নেয়, সেবা নেয়। শপকিপারের থেকে কাস্টমার কি নেয়, কাস্টমার পণ্য নেয়, গুডস নেয়। 47 দেখো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা অর্থ কি? লিঙ্গুয়া ফ্রাঙ্কা অর্থ হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ সাধারণত বোঝায় লিঙ্গুয়া ফ্রাঙ্কা দিয়ে। এটা তোমাদের শোনার কথা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা খুবই কমন একটা টার্ম, এটা শোনার কথা তোমাদের। লিঙ্গুয়া ফ্রাঙ্কা হয়তো তোমরা শুনেছো। লিঙ্গুয়া ফ্রাঙ্কা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি লিঙ্গুয়া ফ্রাঙ্কার দিকে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা অর্থ হচ্ছে তোমাদের কমন ল্যাঙ্গুয়েজ, নট ফরেন বা ফ্রাঙ্কা দেখে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ মনে করার কিছু নাই। লিঙ্গুয়া ফ্রাঙ্কা অর্থ হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, যেমন ইংলিশ একটা কমন ল্যাঙ্গুয়েজ সবার মধ্যে, এটা একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এরপর দেখো এনবি স্ট্যান্ডস ফর, তোমরা পরীক্ষার বিভিন্ন জায়গায় লেখো না এনবি, এনবি দিয়ে একটা নোট নাও যে এই নিয়মটা লিখে নিলাম। এই এনবি শব্দের অর্থ কি? এই এনবিটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে নোটা বেনি। এইটা হচ্ছে এই নোটা বেনির সংক্ষিপ্ত রূপ। তারপরে যে তোমরা ইটিসি পড়ো না, ইটিসি, এটা কি হয় যে এটসেট্রা, এটসেট্রা এরকম, এটা এটসেট্রা থেকে কিন্তু আসছে। তেমনি এই এনবি হচ্ছে এসছে নোটা বেনি থেকে। এরপরে দেখো ম্যাগনাস ওপাস। ম্যাগনাস ওপাস মানে কি, কোন একজন আর্টিস্ট, কোন একজন শিল্পী তার যে সেরা মাস্টারপিস, যেটা সবচেয়ে ভালো যে আর্টটা, সেটাকে বলা হয় হচ্ছে ম্যাগনাস ওপাস বা বেস্ট ওয়ার্ক, নট ফার্স্ট ওয়ার্ক, এটা হচ্ছে বেস্ট ওয়ার্ক, ম্যাগনাস ওপাস। ও এই আচ্ছা, এটসেট্রা এখানেও আছে, দেখো এটা অর্থ হচ্ছে এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা থেকে মূলত এটসেট্রা শব্দটা এসেছে। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের মোটামুটি 50টা এমসিকিউ। এর মধ্যে আমরা মোটামুটি যতগুলো ইনক্লুড করা যায়, স্পেলিং ব্যতীত আমরা রেখেছি মূলত এই জিনিসটা। এরপরে আমরা আরেকটা অংশে দেখব, সেটা গুরুত্বপূর্ণ অল্প কয়েকটা জিনিস। তার আগে আমি তোমাদের স্লাইডটা একটু এক্সপোর্ট করে দিই, কারণ তোমাদের এই দাগানো পিডিএফটা তোমাদের লাগবে। আমরা হচ্ছে এটা রাখবো, হচ্ছে এটা দেখে নিই। এটা সেভ করে রেখে দিই, তোমরা একটু অপেক্ষা করো। ওকে, এটা আমরা মোটামুটি এটার কাজ শেষ করে ফেললাম। এটা জাস্ট আমরা এখানে জমা, এবার আমরা আবার এখানে যাব। আচ্ছা, এবার দেখো, এবার আমরা দেখবো তোমাদের হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির এই মেমোরাইজিং অংশের কিছু গুরুত্বপূর্ণ, খুব বেশি না, আমরা জাস্ট স্লাইডে অল্প কয়েকটা তোমাদের জন্য রেখেছি, কিন্তু মূল কাজটা কিন্তু তোমার। এখানে আমি ধরো 300টার একটা স্লাইড বানালাম, কোনো সমস্যা হবে আমার? আমি জাস্ট বই থেকে ছবি তুলে তুলে একটা করে এক গাদা স্লাইড বানালাম, উপকার কিন্তু তোমার হবে না, বরং তুমি জাস্ট ক্লাস করবা। এর বাইরে কিন্তু কিছুই হবে না, তোমাকে নিজে প্র্যাকটিস করে এগুলো মাথায় তুলতে হবে এবং এমসিকিউ আকারে পড়ার চেষ্টা করবা তোমার গ্রামার বই থেকে। আমি জাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটামুটি প্রভাব 10টা রেখেছি। প্রভাব তোমাকে জাস্ট একবার দেখতে হবে, প্রভাব কিন্তু মুখস্থ করার জিনিসটা এটা দেখতে হবে,
আর মুখস্থ করার জিনিস হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। এই জিনিসটা তোমাকে একটু নিজের বই থেকে কষ্ট করে মুখস্থ করতে হবে তোমার নিজের ভালোর জন্য। চলো আমরা দেখি। দেখো ইডিয়মস মোটামুটি আমরা 30টা দেখেছি। টু ব্রেথ অনস লাস্ট, অর্থাৎ কোনো ব্যক্তি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে এটাকে বলা হয় হচ্ছে টু ডাই, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করা। টু ব্রেথ অনস লাস্ট, কারো শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এটা হচ্ছে মৃত্যুবরণ করা। তারপরে টু কিক দ্য বাকেট। টু কিক দ্য বাকেট অর্থ কি? বাকেট মানে বালতি, বালতিকে লাথি মারা মানে কি? বালতিকে লাথি মারা মানে হচ্ছে মারা যাওয়া। কিভাবে এই জিনিসটা এসেছে? বালতির উপরে দাঁড়িয়ে মূলত হচ্ছে ফাঁসি, আমরা যেটা বলি গলায় দড়ি দেওয়া, এই কাজটা করে বালতিতে মূলত বালতির উপর থেকে লাথি মেরে বালতি পায়ের নিচ থেকে সরিয়ে দেওয়ার পরে কি হয়? দড়ির সাথে ঝুলে সে মারা যায়। ওই জায়গা থেকে এই জিনিসটা এসেছে যে কিক দ্য বাকেট, অর্থাৎ এটা কিক দ্য বাকেট না হয়ে যদি চেয়ার হতো, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত দেখা গেছে যে চেয়ারের উপরে উঠে গলায় দড়ি দিয়ে চেয়ারটা লাথি দিয়ে ফেলে দিয়েছে, বাংলা মুভিতে আমরা সেটা দেখেছি। তাহলে টু কিক দ্য বাকেট মানে হচ্ছে মারা যাওয়া। আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট মানে কি? থোরলি, থোরলি মানে পুঙ্খানুপুঙ্খানু, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খানু একদম ইঞ্চি ইঞ্চি পরীক্ষা করা, সেন্টিমিটার সেন্টিমিটার, মিলিমিটার মিলিমিটার বলতে পারো, পরীক্ষা করা, এটাকে বলা হয় আউট অ্যান্ড আউট। এরপরে দেখো এই দুটো পরীক্ষায় এতবার এসেছে বলা যাবে না। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, এ বোন অফ কন্টেনশন। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, তোমরা জানো ডিসকর্ড মানে কি? দ্বন্দ্ব, কোনো কিছু নিয়ে ঝামেলা। তাহলে একটা অ্যাপেল নিয়ে ঝামেলা, তার মানে অ্যাপেলটা এমন একটা জিনিস যেটা এ ম্যাটার অফ ডিসপিউট, অর্থাৎ একটা ঝগড়ার বিষয়। তাহলে এটা হচ্ছে এ ম্যাটার অফ ডিসপিউট, অর্থাৎ যে বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। এরপরে দেখো এ বোন অফ কন্টেনশন, সেম অর্থ কিন্তু, অর্থাৎ এমন একটা অ্যাপেল যেটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, বা এমন একটা হাড় যেটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। হাড় নিয়ে দ্বন্দ্ব বলতে বোঝায় যে তোমরা দেখেছো কুকুর হচ্ছে মাংসের হাড় যেটা থাকে এটা নিয়ে কিন্তু মারামারি করে আর কি। কন্টেনশন মানে বিবাদ, ডিসকর্ড মানে বিবাদ, ডিসপিউট মানে দ্বন্দ্ব বা বিবাদ, অর্থাৎ তিনটা অর্থই সেম। এরপরে দেখো এরপরে কি আছে? অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন বলতে কি বোঝায়? অ্যাট দ্য পয়েন্ট অফ ফাইটিং, অর্থাৎ যে মুহূর্তে মারামারিটা হচ্ছিল ওই মুহূর্তটা। তাহলে অ্যাট ড্যাগার্স ড্রন মানে কি? অন দ্য পয়েন্ট অফ ফাইটিং। এরপরে দেখো 6 নাম্বার, অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ার মানে কি? একদম শেষ সময়ে, লাস্ট টাইম, অর্থাৎ দেখো ঘড়িতে সময় থাকে 12টা পর্যন্ত, তুমি চলে গেছো হচ্ছে একদম 11th আওয়ারে, অর্থাৎ প্রায় শেষের দিকে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাট দ্য লাস্ট টাইম, মানে একদম শেষের দিকে যাওয়া। ইউ কেম অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য লাস্ট টাইম। তারপর দেখো গো এক্লিস হিল। এক্লিস হিল, এক্লিসের নাম তো তোমরা শুনেছো, অর্থাৎ ওর মা ওর জন্মের পরে ওর পা ধরে একটা পানির মধ্যে না এরকম কিছু একটা জিনিসের মধ্যে ওকে পুরাটুক চুবিয়ে তুলেছিল। তো ওর কারণে ওর শরীরের সবচেয়ে উইক পয়েন্ট ছিল ওর পাটা, যে অংশটা ওর হচ্ছে পানিতে পড়েছিল বা পানিতে ভিজেছিল, ওই অংশে আঘাত করার পরেও ও হচ্ছে মারা যায় না। শুধুমাত্র একটাই উইক পয়েন্ট তার ছিল, সেটা হচ্ছে ওই এক্লিসের হচ্ছে হিল। হিল মানে হচ্ছে গোড়ালি। তো ওই জায়গা থেকে এই ইডিয়মসটা এসেছে, এক্লিস হিল। এক্লিস হিল অর্থ কি? এক্লিস হিল অর্থ হচ্ছে উইক পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টটা তোমার সবচেয়ে দুর্বল জায়গা সেটাকে আমরা বলি উইক পয়েন্ট বা এক্লিস হিল। তারপরে দেখো এ বার্নিং কোশ্চেন বা জ্বলন্ত কোশ্চেন। একটা বার্নিং কোশ্চেন বলতে এরকম বোঝায় না যে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে, আমরা অ্যাডমিশনেও পড়িয়েছি। তো বাচ্চা কাচ্চা যে জায়গায় ভুল করে সবচেয়ে বেশি, এই বার্নিং কোশ্চেন বলতে ওরা মনে করে যে বার্নিং কোশ্চেন মানে যে প্রশ্নটা জ্বলন্ত বার্ন করছে সেটা মনে হয় গুরুত্বপূর্ণ কোশ্চেন, অর্থাৎ ইম্পর্টেন্ট কোশ্চেন। বাট বিষয়টা এরকম না, এটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। এটার অর্থ হচ্ছে এ হটলি ডিসকাসড কোশ্চেন, অর্থাৎ যে প্রশ্ন নিয়ে অনেক বেশি ডিসকাশন হচ্ছে, আলোচনা হচ্ছে, সেটাই হচ্ছে এ বার্নিং কোশ্চেন, নট নেসেসারিলি যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, বাংলায় সোজা বাংলায় যদি বলো কুলাঙ্গার, বা ইংরেজিতে বললে উইকড ম্যান, অর্থাৎ দুশ্চরিত্র কোনো মানুষ বা কুলাঙ্গার। এরপরে দেখো 10 নাম্বার ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ এরকম মনে হয় যে এটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর নিচে, ডাউন টু আর্থ। বাট বিষয়টা কিন্তু এরকম না। ডাউন টু আর্থ মানে হচ্ছে রিয়েলিস্টিক, অর্থাৎ বাস্তবতাবাদী, সফিস্টিকেটেড যার চিন্তা ভাবনা, বা যে সব কিছু রিয়ালভাবে চিন্তা করতে পারে, সেটা হচ্ছে সফিস্টিকেটেড বা রিয়ালিস্টিক যেটা বলি আমরা। এরপরে দেখো এরপরে হচ্ছে ডার্ক হর্স। ডার্ক হর্স তোমরা শুনেছো, ডার্ক হর্স মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যার অতীত আসলে কেউ জানে না, সেটা হচ্ছে ডার্ক হর্স। ডার্ক হর্সটা তোমরা অ্যাডমিশনের সময় হয়তো দেখেছো, তোমার যে বন্ধু হয়তো তোমার সাথে তার কলেজে পড়েছে, স্কুলে পড়েছে, তুমি তাকে কোনোদিন রেজাল্ট ভালো করতে দেখোনি,
হুট করে অ্যাডমিশনে এমন পড়া পড়লো, ও হচ্ছে হুট করে কি হয়ে গেল, একদম খুবই ভালো রেজাল্ট করলো। তো ওর অতীত যে খুব একটা ভালো ছিল ছিল না এটা কেউ জানে না, ও হুট করে সফল হয়ে গেল এবং সবার খুবই লেম লাইটে চলে আসলো। তো এইটা ওই পার্সনকে আমরা কি বলতে পারি, ডার্ক হর্স। মানে এমন একজন ব্যক্তি যার অতীত তুমি জানো না, মানে হুট করে সে একদম সবার মনোযোগ আকর্ষণ করে নিয়েছে, যাকে কেউ কল্পনাও করেনি যে সে এরকম ভালো একটা কাজ করবে বা দারুণ মনোযোগ আকর্ষণ করবে। এরপরে দেখো ডগ ডেস। ডগ ডেস মানে কি, কুত্তার দিনগুলো, এরকম কিন্তু বিষয়টা না। ডগ ডেস মানে হচ্ছে হট ওয়েদার, অর্থাৎ গরম ওয়েদার বা খারাপ ওয়েদার। এটা মনে রাখার জন্য আমি সাধারণত যে স্টুডেন্টদের যে টেকনিকটা বলি, আমরা বাংলায় একটা কথা বলি না যে কুত্তা মারা গরম, এই যে এখন আসবে, এখন আসবে বলতে অলরেডি চলে আসছে, তোমরা হয়তো ফিল করতেছো যে কুত্তা মারা গরম পড়ছে এখন। কিন্তু এই কুত্তা মারা গরম মানেই হচ্ছে ডগ ডেস, অর্থাৎ খুবই গরম, হিউমিড একটা ওয়েদার এবং খুবই খারাপ সময়ও বোঝায় বা অনেক গরম ওয়েদার বোঝায়। এটা দিয়ে তোমরা মনে রাখো কুত্তা মারা গরম বা ডগ ডেস, কুকুরের দিন। আচ্ছা, এরপরে দেখো ইন্ডিন স্মোক, অর্থাৎ কোনো কিছু ধোয়াতে শেষ হয়ে যাওয়া, অর্থাৎ ধোয়ায় শেষ হয়ে যায়। এর অর্থ কি, কাম টু নাথিং, অর্থাৎ কোনো কিছুতেই, অর্থাৎ ফল নেই। মোট কথা কোনো কিছু ধোয়া হয়ে গেল, তার কোনো ফল নেই। যেমন কি বলি আমরা, স্মোকের কথা চিন্তা করো, যে জিনিস ধোয়ার সাথে মিলিয়ে যায় তার কিন্তু খুব একটা মূল্য নাই, এরকম একটা জিনিস বোঝাচ্ছে যে ধোয়াতে মিশে যাওয়া বা ধোয়া হয়ে যাওয়া। ফল ইন লাইন, ফল ইন লাইন মানে কি, এটা একটা লাইন, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে অ্যাগ্রি পয়েন্ট, অর্থাৎ কোনো একজন ব্যক্তি ডিসএগ্রি করতেছে, সেও এই লাইনে হাঁটা শুরু করলো, আর একজন ব্যক্তি যে এতক্ষণ অ্যাগ্রি করছিল সে আগে থেকে এই লাইনে হাঁটা শুরু করলো। তো ফল ইন লাইন মানে হচ্ছে সেম লাইন দিয়ে চলা, অর্থাৎ অ্যাগ্রি করা, কোনো বিষয়ের সাথে একমত হওয়া। এরপরে দেখো 5 নাম্বার, টু ফ্লগ আ ডেড হর্স। ফ্লগ মানে বোঝাচ্ছে একটা কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করা, অর্থাৎ মৃত ঘোড়া নিয়ে ঘাটাঘাটি করা। মানে কি, মৃত ঘোড়াকে ঘাটাঘাটি করে কিন্তু কোনো লাভ নেই, মৃত ঘোড়াকে ঘাটাঘাটি করলে কোনো লাভ নেই। তাহলে এটার অর্থ কি, টু টেক ইন্টারেস্ট ইন অ্যান অবসুলেট সাবজেক্ট, অর্থাৎ এমন একটা বিষয় যেটার কোনোই মূল্য নেই, সেই বিষয় থেকে তুমি একটা কোনো ফ্যাসিলিটিস পাওয়ার চেষ্টা করছো, এটাকে বলা হয় হচ্ছে টু ফ্লগ এ ডেড হর্স, অর্থাৎ ব্যর্থ একটা চেষ্টা। এরপর দেখো এ গালাডে, গালাডেতে আমরা কিন্তু পড়ে ফেলেছি অলরেডি, এই যে এখানেও এসেছে, কারণ বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গ্যালাডে মানে হচ্ছে ফেস্টিভিটি বা ফেস্টিভ্যাল। গিফট অফ দ্য গ্যাবও পড়েছি, মানে ইলোকোয়েন্স, যে কথা বলতে পারি খুব ভালো, সেটাকে বলি আমরা হচ্ছে গিফট অফ দ্য গ্যাব। এরপরে দেখো কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন মানে কি, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। কিথ অ্যান্ড কিন মানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এরপরে দেখো টু পুল অন লেগ, অর্থাৎ কারো পা হচ্ছে পুল করা, কারো পা উপরের দিকে তোলা। এর অর্থ হচ্ছে মেকিং ফান অফ সামন, অর্থাৎ কাউকে নিয়ে মজা করা, কাউকে মজার পাত্র বানানো, এটাকে বলা হয় টু পুল অন লেগ। এরপরে দেখো 10 নাম্বার, টু থ্রু থিক অ্যান্ড থিন, মানে হচ্ছে আন্ডার অল কন্ডিশন, অর্থাৎ ভালো খারাপ দুই ধরনের কন্ডিশন, সেটা বোঝাচ্ছে কি দিয়ে, থিক এবং থিন দিয়ে, অর্থাৎ ভালো খারাপ সকল কন্ডিশনের মাঝ দিয়ে, থ্রু থিক অ্যান্ড থিন, আন্ডার অল কন্ডিশনস। এরপরে দেখো প্রভাব দেখবো। এই প্রভাবের যে জায়গাটি তোমাকে বলছিলাম যে কোন জায়গায় আসলে প্রশ্নগুলো আসে, দেখো এই যে এরকম থাকবে, ব্ল্যাক উইল টেক নো আদার ড্যাশ। এখন তুমি প্রভাব জানো না, অপশনে কি দেওয়া আছে, হিউ দেওয়া আছে, কালার দেওয়া আছে, তারপরে দেওয়া থাকলো হিউ বানানটা এরকম করে দেওয়া থাকলো, বা আরো অন্য কিছু দেওয়া থাকলো। তো এইরকম ভাবে যদি দেওয়া থাকে, যে ব্যক্তি প্রভাব পড়েনি সে কি দাগাবে, সে কিন্তু দাগাতে পারবে না, কারণ এটা হচ্ছে মুখস্থ অংশ, তোমাকে জানতে হবে আগে থেকে। এই জন্য আবার আসে আর একটা গ্রামারের মতো, যেমন দেখো ম্যানি এ লিটল ড্যাশ এ মিকল, এই জায়গায় মেক দেওয়া থাকবে, মেক্স দেওয়া থাকবে, মেড দেওয়া থাকবে। এখন তুমি কোনটা নিবা, তুমি যদি প্রভাব না জানো, প্রভাব তো মুখস্থ করার জিনিস, কিছু কিছু ক্ষেত্রে গ্রামারও মেলে না, তো ওই ক্ষেত্রে তোমার কিন্তু জানতে হবে যে ম্যানি এ লিটল মিক্স এ মিকল। তাহলে আমরা 1 থেকে পড়ি, দেখো এগুলো জানতে হবে। এখানে জাস্ট সামান্য আমি 10টা অ্যাড করেছি, কারণ তোমাকে পড়তে হবে, 10টা দেখাবো, কিন্তু বাকিগুলো কিন্তু তোমার নিজে নিজে তোমাকে রিভাইজ দিতে হবে, রিভাইজ। তবে বেশি ফোকাস করবা ইডিয়মস অ্যান্ড ফ্রেজে, ওটা থেকে বেশি আসে। দেখো ইজি টু সে ডিফিকাল্ট টু ডু, মানে বলা সহজ করা কঠিন। এরপরে দেখো 2 নাম্বার, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, মানে কয়লা ধুলে ময়লা যায় না। যদি ট্রান্সলেশন আসে সেগুলো কিন্তু এরকম হবে যে কয়লা ধুলে ময়লা যায় না, এটার ইংরেজি ট্রান্সলেশন কি, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। এরপরে 3 নাম্বার দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।
এরপরে আছে দেখো 4 নাম্বার, ম্যানি আ লিটল মেক্স আ মিকেল, অর্থাৎ 10-এর লাঠি 1-এর বোঝা। 5 নাম্বার দেখো, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, অর্থাৎ যে ধীর এবং স্থির গতির মানুষ সেই কি হয়, বিজয়ী হয়। এরপরে 6 নাম্বার দেখো, ইট টেক্স টু মেক এ কোয়ারেল, অর্থাৎ এক হাতে তালি বাজে না, এটা বোঝাচ্ছে এখানে। এক হাতে তালি বাজে না, বাট মাঝে মাঝে বাজে, যদি তুমি চেষ্টা করো। দেখো আমি তোমাকে বাজিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু বাজে মানে শব্দ হয়, এটা পুরোপুরি তালি না হলেও এক হাতে তুমি তালির মতো একটা জিনিস বাজাতে পারবা, বাট এটা কিন্তু আলাদা জিনিস, এক্সেপশন, এটা উদাহরণ কখনো দেওয়া যাবে না। ইট টেক্স টু মেক এ কোয়ারেল, অর্থাৎ এক হাতে তালি বাজে না, বাট একটু বাজে। 7 দেখো, ওয়ান ম্যানস মিট অ্যানাদার ম্যানস পয়জন, অর্থাৎ একজনের কি বলে, এটার বাংলায় ভুলে গেলাম, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ওয়ান ম্যানস মিট অ্যানাদার ম্যানস পয়জন, অর্থাৎ কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তারপর দেখো, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, অর্থাৎ ভাগ্যর লিখন খঞ্জানো যায় না। 9 দেখো, স্টেস ইন টাইম সেভস নাই, এই জায়গায় তোমাকে একটা ড্যাশ দিয়ে দিবে, তাহলে এখানে তুমি সেভ বসাবা, সেভস বসাবা না সেভড বসাবা, তুমি যদি প্রভাব না জানো কিভাবে বসাবা, এই জন্য পড়তে হবে। 10 দেখো, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, অর্থাৎ নাচতে না জানলে উঠান বাঁকা, এটা বলে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, তার যে যন্ত্রপাতি সেগুলোর সাথে ঝগড়া করে, মানে অন্য কিছুকে দোষ দেয়। তাহলে এই ছিল তোমাদের আজকের প্রথম মেমোরাইজিং ক্লাস। আমি জানি বা তোমরাও জানো এটা, যে একটা ক্লাস থেকে দুনিয়ার সব অ্যাড করা সম্ভব না। তোমাকে কি করতে হবে, ক্লাস থেকে একটা বেসিক আইডিয়া, যেমন আমরা এমসিকিউ সলভ করলাম, কেমন অপশন ছিল, অপশন সবগুলো আমরা না পড়লেও আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কি ধরনের অপশন থাকে, সেই অপশনগুলো কেমনভাবে সাজানো থাকে, অপশন যদি একই রকম হয় কিভাবে অপশন থেকে চুজ করব, তারপরে আলাদা করেও কয়েকটা দেখালাম। এগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, এখান থেকে তোমার ভাগ্য ভালো হলে, যদি খুবই ভাগ্য ভালো হয় কমন পড়বে। আমি জীবনেও বলবো না, তোমাকে গ্যারান্টি দিচ্ছি কমন পড়বে। কমনটা পড়বে কখন, যদি তুমি বিগত বছরের প্রশ্নগুলো অনেক প্র্যাকটিস করো। তাই তোমাদের কাছে অনুরোধ যে এটা লাস্ট অপশন তোমাদের জন্য। কেউ যদি সেকেন্ড টাইম দিতেও চাও, তারপরেও এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে একটু একটা বছর স্থির হও একটা জায়গায়, এবং তারপরে না হয় সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবা। বাট এই মুহূর্তে তোমাকে ন্যাশনালে ফোকাস থাকতে হবে যে এই জায়গায় আমি ভর্তি হব। কারণ একটা বছর পড়াশোনার বাইরে থাকা, একটা বছর টানা কন্টিনিউয়াস না পড়াশোনার মাঝে থেকে অ্যাডমিশনটাকে কন্টিনিউ করা কিন্তু খুবই টাফ। যারা অ্যাডমিশনের গল্প শেয়ার করেছে তাদের শুনেছো যে টানা 1 বছর কিন্তু কতটা প্যারাদায়ক হয়। তার কারণে তোমার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটিটা আপাতত খুবই জরুরি। তো আজকের মতো ক্লাসটা এখানেই রাখছি। দেখা হবে আরও একটি মেমোরাইজিং ক্লাসে এবং অন্যান্য তোমাদের গ্রামার ক্লাসে। ততক্ষণ বিগত বছরের প্রশ্ন পড়তে থাকো। আল্লাহ হাফেজ।